নমস্কার, আমি পার্থজিৎ। আপনারা দেখছেন আওয়াজ বেঙ্গল। বাংলাদেশে যে বিশৃঙ্খলা সারা পৃথিবী দেখল, তার নজিরবিহীন। দীপু চন্দ্র দাস নামে এক শ্রমিককে, হিন্দু মাইনরিটি সংখ্যালঘু শ্রমিককে যেভাবে পুলিশ হেফাজত থেকে নিয়ে গিয়ে নৃশংসভাবে হত্যা করা হলো, জ্বালিয়ে দেওয়া হলো, এবং সেটা তার আশেপাশে ঘিরে ধরে যেভাবে মোবাইলে সব ভিডিও সেটা ক্যাপচার করলো, এবং তাদের যে স্লোগান, ইসলামের যে স্লোগান দেওয়া হয়, সেই স্লোগান দেওয়া, তাতে এটা প্রমাণ হয়ে গেল যে বাংলাদেশ আফগানিস্তান থেকে অনেক বোধহয় পিছিয়ে গেছে। আফগানিস্তান ও তালিবানরাও কিন্তু আজকে অনেক সামনের দিকে এগিয়ে এসছেন, সামনের সারিতে। সেখানেও কিন্তু আজকে আহ্বান করা হচ্ছে যে হিন্দু শিখ যারা চলে এসছেন তাদেরকে আবার তার দেশে ফেরত আসার আহ্বান করা হচ্ছে। আজকে বাংলাদেশ কোথায় গেছে? ওসমান হাদি নামের যে যুবকের মৃত্যুর পরে যেভাবে সারা বাংলাদেশ জ্বলছে, ভারতীয় হাই কমিশন টার্গেট, এমনকি তাদের নিজেদের যে ছায়া নট, সেই সংস্থাও ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়াও প্রচুর যে সংবাদপত্র, ডেইলি স্টার থেকে শুরু করে প্রথম আলো, তছনছ করে দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে যে মাইনরিটিদের উপর আক্রমণ, মানে হিন্দুদের উপরে, সবকিছু ছাপিয়ে গেছে এই দীপু চন্দ্র দাসকে যেভাবে পুলিশ হেফাজত থেকে নিয়ে গিয়ে হত্যা করা হলো, জ্বালিয়ে দেওয়া হলো, এবং সেটা নিয়ে তার আশেপাশে ঘিরে ধরেছে, উল্লাস করছে, মরণ চিৎকার, এবং তারপরে যে উল্লাস, দেখে উল্লাস করছে। এটা দেখার পরে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু তার প্রতিবাদ কিভাবে উঠেছে, প্রতিবাদ বলতে বামপন্থীরা এবং যারা অন্য দলও আছে, তারা কিন্তু অনেক দল, বিজেপি বাদ দিয়ে, তারা কিন্তু প্রতিবাদ এটা করছে, বাংলাদেশে মৌলবাদ আজকে অনেক সক্রিয়, এবং তার জন্য রবীন্দ্রনাথ থেকে শুরু করে সবার যে স্মারক এবং তাদের সমস্ত কিছু ধ্বংস করা হচ্ছে। এমনকি লালন ফকিরের বিভিন্ন যে স্মারক থেকে শুরু করে লালন ফকিরের যে স্মৃতি, সেগুলো ধ্বংস করা হচ্ছে। এছাড়াও ছায়া নট ধ্বংস করা হয়েছে। বিরোধিতা এটার উপর আসছে, কিন্তু এটা কিন্তু নির্দিষ্টভাবে তারা বলছে না যে দীপু চন্দ্র দাস নামের যে সংখ্যালঘু হিন্দু যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে, তার প্রতিবাদ করছি। সেইভাবে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের তথাকথিত যারা প্রগতিশীল, তারা কিন্তু এই প্রতিবাদটা করছেন না। তারা প্রতিবাদ অবশ্যই যখন করেন, যখন মোহাম্মদ আকলাককে পিটিয়ে হত্যা করা হয় এবং অভিযোগ করা হয়, এবং আফরাজুল নামে যে মুসলিম যুবককেও এইভাবে মারা হয়েছিল, তার প্রতিবাদে সমস্ত দেশবাসী গর্জে উঠেছিল। সেইটা নাম নেওয়া যায়, কিন্তু দীপুচন্দ্র দাসের নামে নাম নেওয়া যায় না। এই যে দ্বিচারিতা, এই জন্য কমিউনিস্ট পার্টির যে যে কোনো দলই এত প্রান্তিক হয়ে গেছে ভারতবর্ষে। অন্য দিকটা আমি আলোচনা করিনি, সেটা হচ্ছে যে বিজেপি সেটা নিয়ে তার প্রতিবাদ করছে সবকিছু। কিন্তু বিজেপিকে একটা কথা মনে করিয়ে দিই, যে বাংলাদেশের সঙ্গে যে সমস্ত রকম বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করা উচিত, সেই দাবিটাও কিন্তু ওয়েস্টবেঙ্গলের বাঙালিদের কাছ থেকে উঠছে। হিন্দু বাঙালি যারা আছেন, যারা একসময় বাংলা থেকে এসছেন অত্যাচারিত হয়ে এই ইসলাম মৌলবাদের দ্বারা, তারা কিন্তু এই অভিযোগটা করছেন যে এত কিছুর পরেও কিন্তু বাংলাদেশের সঙ্গে ভারত সরকার বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেনি। শুধু তাই নয়, আরেকটা বড় ফ্যাক্টর কাজ করে, যেটা অভিযোগ করা হয়, যে আদানির যে বড় ইনভেস্টমেন্ট আছে বিদ্যুৎ সেক্টরে, বিদ্যুৎ সেক্টরে যে আদানি ইনভেস্টমেন্ট আছে, সেটার জন্য, এবং এটাও দেখা গেছে যে তাদের যে স্ট্রাকচারগুলোতে কোনো রকম আক্রমণ হয়নি। কোনো স্ট্রাকচারে আক্রমণ করা উচিত না, কিন্তু আদানির এই যে ইনভেস্টমেন্ট এবং তার যে বিনিয়োগ, এবং তারপরে ভারত সরকার শুধু তাই না, বিভিন্নভাবে পেট্রাপোল থেকে, বিভিন্ন বর্ডার থেকে, ওয়েস্ট বেঙ্গলের বর্ডার এবং ওদিকে ত্রিপুরা বর্ডার থেকেও যেভাবে সবজি থেকে শুরু করে নানা যাবতীয় জিনিস বাংলাদেশে এক্সপোর্ট করার পারমিশন দেয়, সেটা ভারত সরকারই পারমিশন দেয়। সেগুলো বন্ধ করা উচিত, এবং বন্দর সমস্তভাবে বন্ধ করে দেওয়া উচিত, এবং বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র, যেমন পাকিস্তানকে ঘোষণা করা হয়েছিল ফেলিওর স্টেট, সেটা ঘোষণা করা উচিত। এটা মোদী সরকারকে ক্লিয়ার করতে হবে। হিন্দু ভোট পাওয়ার জন্য যখন উনি বলতে থাকেন যে মুসলিমদের দ্বারা অত্যাচারিত হয়ে বা অন্য ধর্মের দ্বারা অত্যাচারিত হয়ে যখন পাকিস্তান এবং বাংলাদেশ থেকে যখন মানুষ আসছে, তাদের আমরা আশ্রয় দেবো, কিন্তু অন্যদিকে দেখা যাচ্ছে যে এসআইআর প্রক্রিয়াতে কিন্তু মতুয়ারা কিন্তু বাংলাদেশ থেকে অত্যাচারিত হয়ে এসছেন, তাদের কিন্তু ভোটার লিস্টে নাম ওঠেনি, খসড়া ভোটার লিস্টে, এর অভিযোগ বহু যে মতুয়া ভোট আছে। এছাড়াও 64-এ যারা এরকমই প্রোগ্রাম করে, 64-এ যারা বাংলাদেশ থেকে
শরণার্থী এসেছিলেন এবং ইন্দিরা গান্ধীর সহযোগিতা বিভিন্ন স্টেটে জায়গা পেয়েছিলেন। তো তাদের মধ্যে অনেকেই, আমি বলেওছিলাম যে ওড়িশাতে আহ, প্রত্যন্ত গ্রামে মালকানগিরি, পরে কোরাপুট জেলায়, তো মালকানগিরি তো পরবর্তী নবরঙ্গপুর জেলাতে তারা প্রায় 250টা গ্রামে 4 লাখ বাঙালি শরণার্থী আশ্রয় নিয়েছিলেন। আজকে তারাও কিন্তু, এতদিন ধরে তারা ভারতের নাগরিক, তারাও কিন্তু আজকে তাদের অস্তিত্ব প্রশ্নের মুখে। বারবার যে টার্গেট হচ্ছে হিন্দু বাঙালিরা সমস্ত ক্ষেত্রে, আজকে বাংলা পক্ষ এতদিন পর্যন্ত এটা নিয়ে সক্রিয় হয়নি, এখন সক্রিয় হচ্ছে বলছেন। এবং বাংলাদেশ হাই কমিশন যেটা প্রাক শাখা, সেটা সামনে বিক্ষোভ কর্মসূচি করবেন। এরকম অনেক যে সংগঠন এগিয়ে আসা উচিত। আমি এটা ক্লিয়ার করে দিই, যে কোনো ধরনের মৌলবাদের বিরোধিতা করছি। এই যে হিন্দু যুবককে যেভাবে পিটিয়ে হত্যা করা হলো এবং তাকে জীবন্ত জ্বালানো হলো, একইভাবে অনেক মুসলিমকেও কিছু ভাবে হত্যা করা হয়েছে, আমি সেটারও নিন্দা করছি। সিভিলাইজেশন কখনো, আমাদের মধ্যযুগে যে সিভিলাইজেশনের যে আমরা রূপ দেখি, আমরা সেটাকে ফিরে যেতে পারি না। কোনো ধর্মই সেটা বোধহয় সমর্থন করে না। এবং সব থেকে বড় কথা যে এই যে প্রগতিশীল, তথাকথিত প্রগতিশীল, তাদের যে এই ধরনের যে রাজনীতি, তারা মৌলবাদী বিরোধিতা করে, কিন্তু মুসলিম মৌলবাদী বিরোধিতা করতে গিয়ে তাদের বোধহয় শক্তি কম পড়ে যায়। আমি যখন হিন্দু মৌলবাদী বিরোধিতা করব, খ্রিস্টান মৌলবাদী বিরোধিতা করবো, বুদ্ধিস্ট মৌলবাদী বিরোধিতা করবো, বুদ্ধিস্ট মৌলবাদী এর কারণেই বলছি যে রাখাইন প্রদেশ থেকে যেভাবে রোহিঙ্গাদের পিটিয়ে বার করা হয়েছে, হত্যা করা হয়েছে, তার যেমন বিরোধিতা করবো ম্যাডামার রাখাইন প্রদেশ থেকে, সেখানে বুদ্ধিস্ট মুসলিমদের এগেনস্টেই আক্রমণ করেছিল। একইভাবে হিন্দু মৌলবাদের বিরুদ্ধে বিরোধিতা এবং মুসলিম মৌলবাদ বাংলাদেশে যেটা সম্পূর্ণভাবে ভীষণভাবে সামনে আসছে, এবং সেই তার বিরোধিতা আমি করবো। আওয়াজ বাংলা তরফে বিরোধিতা থাকবে। এর সঙ্গে বলে দিকে, বাংলাদেশে কিন্তু অনেক শুভবুদ্ধি সম্পন্ন কিন্তু মুসলমান আছেন, শিক্ষিত মুসলমান আছেন, তারাও এটা বিরোধিতা করছেন, কিন্তু তাদের সংখ্যাটা বোধহয় আস্তে আস্তে কমছে। আরেকটা কথা, আওয়ামী লীগের সর্বোচ্চ নেত্রীকে ভারত সরকার শেল্টার দিয়েছে, সেটা নিশ্চয়ই বাংলাদেশে হিন্দু বাঙালির কনসেন্ট নিয়ে সেটা কিন্তু করেননি। উনি শেল্টার চেয়েছেন, যেভাবে দলাই লামা চেয়েছিলেন সেভাবে শেল্টার দেওয়া হয়েছে, এখনো আছেন। তো ডিপ্লোম্যাটিক স্তরে স্তরে আপনারা সেটা প্রতিবাদটা করুন, কিন্তু সেইভাবে যদি টার্গেট করেন হিন্দু বলে, যে বাংলাদেশের যারা হিন্দু নাগরিক তাদের টার্গেট করে এইভাবে নৃশংস হত্যা করেন, তার প্রতিক্রিয়া অনেক খারাপ হতে পারে। কারণ মৌলবাদ দুদেশেই রয়েছে, এটা মাথায় রাখবেন। ওখানে যেমন হিন্দু সংখ্যালঘু, এখানে কিন্তু বেশ কিছু অঞ্চলে মুসলিম মাইনরিটি। তা আপনারা নিজের ধর্মকে যদি ভালোবাসেন, ধর্মের মানুষকে যদি ভালোবাসেন, অন্য ধর্মের মানুষকে নৃশংসভাবে এইভাবে হত্যা করবেন না। তার কারণ হচ্ছে, যে কারণে হত্যাটা করা হয়েছে এইভাবে নৃশংসভাবে, সেটা প্রমাণিত হয়নি। আর যদি প্রমাণিত হতো, তার জন্য বিচার ব্যবস্থা আছে, সেই বিচার ব্যবস্থা অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারতো। এই যে নিজের হাতে আইনটা নিয়ে নেওয়া, এই যে নৃশংসভাবে জ্বালিয়ে পুড়িয়ে মারছে এবং উল্লাস করছে, তাতে বাংলাদেশের ছবিটা এতটাই খারাপ হয়ে গেছে, মোহাম্মদ ইউনূস চেষ্টা করলেও সেটাকে উদ্ধার করতে পারবেন না। এরপরে যদি, আজকে যদি ইন্দিরা গান্ধী থাকতেন, এমনকি অটল বিহারী বাজপেয়ীও, এটা বলতে পারি যে বাংলাদেশের মৌলবাদী যে তৌহিদি জনতার যে বদমাইশি, অসভ্যতা, নৃশংসতা, সেটা বন্ধ করার জন্য অনেক কিছু ব্যবস্থা নিতে পারতেন। কিন্তু বর্তমানের খুব শক্তিশালী যে সরকার বলা হয়, মোদী অমিত শাহ সরকার, নানা কারণে ব্যবসায়িক লবি, বিজনেস লবি, তাদের স্বার্থের কাছে বোধহয় চুপ করে যাচ্ছেন। তার মূল্য কিন্তু সামনে 2026-এর ভোটেও কিন্তু বিজেপিকে দিতে হবে। পশ্চিমবঙ্গ 2026-এর ভোটে বিজেপি ক্ষমতায় আসছে না, এটুকু আন্দাজ করা যেতে পারে। সব মিলিয়ে এই নৃশংস ঘটনার তীব্র নিন্দা করছি। দীপুচন্দ্র দাসকে যেভাবে হত্যা করা হয়েছে, এমনকি আমাদের দেশের পবন কল্যাণ, খুব বড় যাকে পাওয়ার স্টার বলা হয়, মেগাস্টার সাউথ ইন্ডিয়ার, এবং অবশ্যই উনি ডেপুটি চিফ মিনিস্টার অন্ধ্রপ্রদেশের, উনি পর্যন্ত বিরোধিতা করেছেন, উনি পর্যন্ত তীব্র নিন্দা করেছেন। এই বিরোধিতা যদি ভারতবর্ষের শীর্ষস্থানীয় নেতা যারা এই মুহূর্তে শাসন করছে, তারা যদি এইভাবে দার্থিক ভাষায় নিন্দা করতো, তাহলে বোধহয় পাকিস্তানকে যেভাবে চুপ করিয়ে দেওয়া হয়েছে নানা ব্যাপারে, বাংলাদেশকেও এই অন্তত সংখ্যালঘু নির্যাতন ব্যাপারে চুপ করিয়ে দেওয়া সম্ভব হতো। কারণ আগেও বলেছি যে আজকের তালিবান, আফগানিস্তানের যে তালিবান কট্টরপন্থী শরীয়তি আইন মেনে চলে, তারাও কিন্তু আজকে ভারতবর্ষে এসে বলছেন হিন্দু এবং শিখ যারা বসবাসকারী ছিলেন তারা যেন আবার ফেরত আসেন।
কারণ তাদের ইমেজ ওয়ার্ল্ড যে কূটনৈতিক যে স্তরে এবং বিভিন্ন স্তরে ভালো করার চেষ্টা করছেন। তাদেরকে দেখো বাংলাদেশের তথাকথিত এই মুসলমানদের, কারণ মুসলমানরা এটা করতে পারেন না। অ্যাকচুয়ালি যাদের মুসলমান বলা হয়, ইমান আছে যাদের, মুসলমান, সেই মুসলমান যারা, তারা কিন্তু এই জিনিস করতে পারেন না। এবার বাংলাদেশের যারা শিক্ষিত প্রতিবাদী মুসলমান, তাদের চিন্তা করতে হবে আপনারা কোন রাস্তায় যাবেন। নৃশংসভাবে এইভাবে এই রাস্তা সমর্থন করবেন না এর বিরোধিতা করবেন, সেটা আপনাদের সিদ্ধান্ত নেওয়া উচিত। আপনারা নিন, নাহলে কিন্তু আপনারা আরো কোণঠাসা হয়ে পড়বেন। তাতে বাংলাদেশের ভবিষ্যতের জন্য সেটা অত্যন্ত খারাপ, অশনি সংকেত এখন থেকে বলে দিতে। আপনারা দেখতে থাকুন আওয়াজ বেঙ্গল। জয় ভারত, জয় হিন্দ, জয় বেঙ্গল। Audio Jungle.